তাহসিনের এমন উপেক্ষা বাবার হৃদয় মানতে পারল না। ওই লোকটা তাহসিনের বাবা শেখ আবু সাইদ। তবে নিজের অবহেলার কারণে আজ ছেলের সাথে তার এতটা দূরত্ব। তিনি যদি ছেলের একাকিত্ব সময়ে সঙ্গ দিত যখন তার বাবার প্রয়োজন ছিল, কিন্তু তখন তিনি কাজের অজুহাতে এবং আরও নানান বাহানায় ছেলের থেকে দূরে থাকতেন, অবহেলা করে গেছেন। ছেলেটা যখন মা হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিল, তখন তিনি ছেলের পাশে না থেকে নিজের নতুন জীবন নিয়ে মেতেছিলেন। সে অবহেলা একাকিত্ব সহ্য করতে করতে আজ তার ছেলে কঠিন এক মানবে পরিণত হয়ে গেছে। গম্ভীর রাগ ছটা খিটখিটে হয়ে গেছে। অথচ তাহসিনের মা যখন ছিল, ছেলেটা কত প্রাণবন্ত হাসি খুশি ছিল। আবু সাইদ এখন বুঝতে পারেন তার ভুল, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেল। আবু সাইদ এবং তাহসিনের মা মমতা চৌধুরী একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল, যা দেখে যে কেউ মুগ্ধ হতো। তাহসিনও বাবা মায়ের এত ভালোবাসা দেখে বলতো, আমিও আমার বউকে বাবার মতো ভালোবাসবো, আগলে রাখবো। তাহসিনের কথা শুনে তারা হাসতো। তাহসিনের যখন 9 বছর বয়স, ওর মা অ্যাক্সিডেন্টে মারা যান। তাহসিন যেন পাথর হয়ে যায়, তখন অসুস্থ হয়ে যায় প্রচুর। এক মাস যাবৎ ভর্তি ছিল তাহসিন। মমতা চৌধুরী মারা যাওয়ার 6 মাসের মাথায় তাহসিনের বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং ভুলে যান তার ছেলের কথা। খরচ দিত, কিন্তু কি করে না করে, কি খায় না খায়, তার ছেলে কেমন আছে না আছে কোনো খোঁজ খবর নিত না। তাহসিন যদি বাবার কাছে যেত তাহলে তিনি এড়িয়ে চলতেন, কথা বলতে চাইতেন না। একদিন তাহসিনকে বলে দিয়েছিলেন যে, তোকে দেখলে আমার মমতার কথা মনে হয়, তুই আমার চোখের সামনেতে আসবি না, আমি তোকে দেখতে চাই না, আমি অতীতে সব ভুলে থাকতে চাই। কারণ তাহসিনের চেহারা তার মায়ের মতো ছিল, খুবই মায়াবী। সেদিন তাহসিন শুধু নীরবে চোখে তাকিয়েছিল বাবার দিকে। সে যেন তার এখনকার বাবাকে আগের বাবার সাথে কিছুতেই মিলাতে পারছিল না। একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে, তার বাবাকে না দেখলে তাহসিন বুঝতেই পারতো না। এটাকে কি ভালোবাসা বলে? যদি ভালোবাসা বলে, তাহলে কি করে এত সহজে তাকে ভুলে নতুন করে জীবন শুরু করা যায়? নাকি নারীটা ছলনাময়ী, ছলনা দিয়ে পুরুষকে বশ করে নেয়? নয়তো এত তাড়াতাড়ি কি করে তার মাকে তার বাবা ভুলে গেল এবং অন্য নারীতে মজে গেল? সেই থেকে তাহসিন মেয়েদের অপছন্দ করে এবং আজ পর্যন্ত তার সৎ মা আয়েশা শেখকে মা বলে ডাকেনি। এখন কি তার সাথে কথাও বলে না। তবে ঝিনুক আর তানবীরকে সে খুব ভালোবাসে, কখনো সৎ ভাই বোন হিসেবে দেখেনি। আবু সাইদ তাহসিনকে অবজ্ঞা করলেও আয়েশা শেখ তাহসিনকে তার বড় ছেলের স্থান দিয়েছে, তাকে নিজের সন্তানের মতো ভালোবেসে। তবে তাহসিন ওনাকে সহ্য করতে পারে না। তাহসিন মনে করে আয়েশা শেখের কারণেই তার বাবা তার মাকে ভুলে গেছে, আর তাকে ওনার কারণে এত অবজ্ঞা করে তার বাবা। তাহসিন আর কিছু বলে না, নিজের ভারাক্রান্ত মন নিয়ে চলে যান। তাহসিন আকাশ পানে তাকিয়ে আনমনে গিয়ে উঠে, মা তুমি শুনছো কি আমার এই গান? তোমার জন্য আজও বেঁচে আছি, ভালোবাসি মা, তোমায় কখনো বলিনি। যারা ট্রেনে বসে চারপাশটা দেখছে রাতে, বাইরের দৃশ্যটা খুব মনোমুগ্ধকর লাগে। যারা খুব করে উপভোগ করে, যারা তার গ্রামে যাওয়ার কথা বন্ধুদের মেসেজ করে জানিয়ে দিয়েছে, সেই থেকে একের পর এক ফোন দিচ্ছে তারা। যারা বিরক্ত হয়ে ফোন বন্ধ করে রেখেছে, যারা পাশে ফিরে দেখে তার ভাই অয়ন ঘুমিয়ে গেছে, যারা তার ভাইকে নিজের সাথে আগলে নেয় এবং কপালে চুমু এঁকে দেয়, যারা অয়নকে খুব ভালোবাসে আর অয়নও যারাকে বলতে পাগল, যারা চায় তার ভাইয়ের সব ইচ্ছে পূরণ করতে এবং তার ভাইকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে। এই ভাইটাই তার স্বপ্ন। সে চায় তার ভাইয়ের সব চাওয়া পাওয়া পূর্ণ করতে, কারণ ভাই বোনের সম্পর্ক নাকি এই পৃথিবীতে শুধু সীমাবদ্ধ। পরপারে সবার সাথে দেখা হলেও ভাইয়ের সাথে নাকি বোনের কখনো দেখা হবে না। তাই তো সে চায় সমস্ত ভালোবাসা দিয়ে তার ভাইটাকে আগলে রাখতে। যারা অয়নকে নিজের সাথে আগলে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বিরুনি করে গিয়ে উঠে, ভাই আর বোন কত আদরের বাঁধন, এই বাঁধন এমনই আপন। মমতায় ভিজে যায় চোখের কোণ। সকালে ঝিনুক নিচে যাচ্ছিল, সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ এক পুরুষালী দেহের সাথে ধাক্কা খায়। ঝিনুক ধাক্কা খেয়ে বলে ওঠে, কোন খাম্বার এত সকাল সকাল আমার নাকটা ফাটিয়ে দিল? কারো ধমকে ঝিনুক কেঁপে উঠে। সেই পুরুষালীর কণ্ঠে তার অন্তরতা কেঁপে উঠে। ভয়ে ভয়ে তাকায় সে মানুষটার দিকে, যে নাকি তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই স্টুপিড গার্ল, কি বলছো এসব? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দাও বেয়াদব মেয়ে। ঝিনুক আমতা আমতা করে বলে, আসলে রোশান ভাইয়া, আমি বুঝতে পারিনি এটা তুমি, আমার ভুল হয়ে গেছে, সরি। এই বলে চুপচাপ কেটে পড়ে ঝিনুক সেখান থেকে। তার ভাইয়ের পরে এই একজন যাকে ঝিনুক জমের মতো ভয় পায়। সে যেখানে পায় সেখানে শুধু ধমকে ধমকে কথা বলবে, আর কথায় কথায় শুধু রাগ দেখায়। শুধু তার সাথে এমন করে লোকটা, আর বাকি সবার সাথে কি সুন্দর হেসে হেসে বিনয়ীভাবে কথা বলে। অথচ তার সাথে যত রূঢ় ব্যবহার
কেন কেন এমন করে ঝিনুক বুঝে পায় না। কিন্তু ঝিনুক যে এই নিষ্ঠুর পুরুষটাকে মন দিয়ে বসে আছে তাও কি এই নিষ্ঠুর পুরুষ জানে? আচ্ছা, যদি জানতে পারে তাহলে কি ঝিনুককে মেনে নিবে নাকি দূরে ঠেলে দিবে? কিন্তু ঝিনুক যে এই নিষ্ঠুর পুরুষকে ছাড়া থাকতে পারবে না, সে যে নিজের সবটুকু দিয়ে মানুষটাকে ভালোবেসে ফেলেছে। ঝিনুক আড়াল থেকে রোশানকে দেখে আজ 2 বছর ধরে লোকটাকে সে এভাবে আড়ালে ভালোবেসে আসছে, লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রেখেছে। অগোচরে তাকে দেখে নিজের চোখের তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু কখনো সাহস হয়নি সামনে গিয়ে নিজের মনের কথাটা জানানোর। হারানোর ভয় হয় ঝিনুকের, তার মনের কথা জানানোর পর যদি সে আর না আসে এই বাড়িতে। এছাড়া তার জন্য তার বড় ভাইয়ের বন্ধুত্ব নষ্ট হোক সে চায় না। রুশান আরিফ এরা দুজন তাহসিনের বেস্ট ফ্রেন্ড। যদিও তাহসিনের তেমন বেশি ফ্রেন্ড নেই, হলেও তাহসিনের রাগ আর গম্ভীরতার কারণে বেশি দিন টিকেনি। কিন্তু আরিফ আর রুশান তাহসিনের হাজার রাগ সহ্য করে একসাথে রয়ে গেছে, তাহসিনের পাশে থেকেছে। তারা একে অপরের সাথে আপন ভাইয়ের মতো পাশে থেকেছে। তাহসিনকে একাকিত্ব থেকে দূরে আনার এবং হাসি খুশি দুঃখ একসাথে ভাগ করার প্রতিশ্রুতি নিয়েছে। এমনকি কিছুটা হলেও তাহসিনকে সে ডিপ্রেশন থেকে বের করতে পেরেছে। রোশান তাহসিনের রুমে গিয়ে নক করে। তাহসিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কোমরে সাদা তোয়ালে জড়ানো, গোসল করার কারণে বিন্দু বিন্দু পানি কণা জমে আছে। তাতে তাহসিনকে আরও আকর্ষণীয় লাগছে। রোশান দরজা খুলে প্রবেশ করে। তাহসিনকে এভাবে দেখে রোশান বলে ওঠে, মা ছি ছি, এই তোর কি লজ্জা শরম নাই রে, এভাবে কেউ সামনে আসে? তাহসিন বলে, নেগামো বন্ধ কর, নয়তো লাত্তি খাবি বানর। রুশান গিয়ে বিছানায় বসে তাহসিনের কথা বলতে বলতে চেঞ্জ করে নেয়। এর মধ্যে ঝিনুক এসে চা দিয়ে যায়। যাওয়ার সময় তার প্রণয় পুরুষকে একবার আর চোখে দেখে যেতে ভোলে না। কিন্তু এইটাই আফসোস, যার জন্য সে এতটা ছটফট করে, সে কখনো তার দিকে ফিরেও তাকায় না। এটা ঝিনুককে খুব ব্যথিত করে। রুশান তাহসিনকে বলে, বল এবার তোর খবর কি, আর এসব কি শুনছি? তাহসিন শুরু থেকে সব বলে রুশানকে। রুশান সব শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা, যা দেখে তাহসিন ভীষণ বিরক্ত হয়। এখানে হাসির কি আছে? রুশান এবার হাসি থামিয়ে বলে ওঠে, এখানে যদি আরিফ থাকতো, বিশ্বাস কর ভাই, সেই মজা হতো। আরিফ নিজের কাছে এক জায়গায় গিয়েছে, তাই আসতে পারেনি এখানে। তাহসিন বলে, তোর এসব মজা লাগছে তাই না? আর এদিকে আমি মেয়েটার কিছুই করতে পারছি না। মেয়েটার উপর রাগ দেখাতে গিয়েও পারি না। মেয়েটা আমাকে এত কিছু বললো, তবুও আমি নীরব। ভাবতে পারিস বিষয়টা? কোনো এক মায়া জালে যেন আমি আবদ্ধ হয়ে যাচ্ছি। মেয়েটার কাছে গেলে আমি কেমন জানি অন্যরকম হয়ে যাই, সব রাগ উদাও হয়ে যায়। সেখানে একরাশ মুগ্ধতা কাজ করে, যা আমি কখনো চাই না। সব শুনে রোশান বলে, ভাই তুই মেয়েটার মায়ায় পড়ে গেছিস। এই কথাটা শোনার সাথে সাথে তাহসিন বসা থেকে উঠে যায় এবং গলায় কাঠিন্যতা এনে বলে ওঠে, অসম্ভব, এটা কখনোই হবার নয়। এই তাহসিন হাসনাত গভীর, কখনো কোনো মেয়ের মায়ে জড়াবে না, না কখনো কোনো মেয়েকে তার জীবনে আসতে দেবে। আজ তাহসিনের কথায় রোশান বোকা হেসে এমন এক কথা বলে ওঠে যা শুনে তাহসিন আরও রেগে যায় আর রোশানের দিকে তেড়ে যায়। রোশান বলেছিল, তুই কোনো মেয়েকে নিজের সাথে জড়াবি না তো? কোনো ছেলের সাথে সংসার করবি নাকি? আচ্ছা তাহসিন, তুই আবার গিয়ে না কি রে? ব্যাস, আমাদের এমপি সাহেব এতেই রেগে আগুন। রোশান রুমের এদিক সেদিক ছোটাছুটি করছে। তাহসিন রেগে রোশানকে ধরে কিল ঘুষে দিতে শুরু করে। রোশান বলে ওঠে, আরে ভাই থাম, আমি তো জাস্ট এমনি মজা করছি। তাহসিন রেগে বলে, তুই এখনই এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। রোশান বলে, এমন করিস কেন? আচ্ছা যা, আর কিছু বলবো না। তাহসিন রেডি হয়ে গাড়ির চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পিছু পিছু রোশানও আসে। আয়েশা শেখ তাহসিনকে বলে, বাবা নাস্তাটা করে যাও, আমি টেবিলে সব রেডি করে রেখেছি। তাহসিন না তাকিয়ে যেতে যেতে বলে, বাইরে কিছু খেয়ে নেব, এখন আর সময় নেই।
এই বলে সদর দরজা দিয়ে বেরিয়ে যায়, আর আয়েশা শেখ সেদিক পানে অশ্রুজল চোখে তাকিয়ে থাকে। তানবীর আয়েশা শেখকে সেদিকে তাকিয়ে থাকতে দেখেই বলে ওঠে, মা তুমি কষ্ট পেও না, দেখবে একদিন ভাইয়া তোমাকে নিজের মায়ের আসনে বসাবে, এটা আমার বিশ্বাস মা। আসলে ভাইয়া জীবনে অনেক কষ্ট পেয়েছে, তো বিশেষ করে বাবার অবহেলা ভাইয়াকে ভিতর থেকে পাথর করে তুলেছে। আয়েশা শেখ তানবীরের দিকে তাকিয়ে বলে, তোর কথা যেন সত্যি হয় বাবা, আমি তাহসিনকে সত্যি খুব ভালোবাসি, ও আমার প্রথম সন্তান, ওর জায়গায় কেউ নিতে পারবে না। এই বলে উনি চোখের পানিটুকু মুছে নেয়, আর তানবীর ঝিনুককে নাস্তার টেবিলে যেতে বলে। উনি রান্নাঘরে চলে যান, যারা ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নেয়। এখন সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। সাথে চাচাতো দুই বোন লুবাবা, ছামিয়া, মামাতো ভাই অনিক, এরা যারারই সমবয়সী। যারার বাপ চাচা দুজন, যারার বড় চাচার নাম রিয়াদুল আহমেদ, আর তার 2 মেয়ে 2 ছেলে। যারার থেকে 4 বছরের বড় রায়হান, আর লুবাবা, ছামিয়া আর অনিক, এরা সমবয়সী। রায়হান কাজের জন্য বাইরে গিয়েছে, এখনও আসেনি। এখন পর্যন্ত রায়হানের সাথে যারা দেখাও হয়নি। তবে হামিদ আহমদের সাথে দেখা করেই এখানে সবার সাথে বসেছে। বড়রা হামিদ আহমেদের রুমে আছে এখন, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। ওদেরকে দেখে নাকি তিনি অর্ধেক সুস্থ হয়ে গেছেন। গ্রামে আসলেই যারা আরও দুষ্টু হয়ে যায়, সারাক্ষণ শুধু এ গাছে ও গাছে ঘুরে বেড়ায়, সাথে তো তার বাদর পার্টি আছেই। তবে এখন যারার কিছু ভালো লাগছে না, সারা রাত জার্নি করার ফলে শরীরটা কেমন ম্যাচ করছে। তাই সবার উদ্দেশ্যে বলে ওঠে, এখন আমি একটু রেস্ট নেব, পরে আনন্দ করব। সবাই যারার কথায় সাই জানায়, যারা বলে উঠে চলে যায় নিজের রুমে। একটা খালি গোডাউনে কয়েকজন বাঁধা অবস্থায় পড়ে আছে, শুধু গঙ্গানের শব্দ আসছে ভেসে। ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে ছেলেগুলো। এমন সময় সেই গোডাউনে প্রবেশ করে এমপি শেখ তাহসিন হাসনাত। গভীর চোখে তার ক্রোধের আগুন স্পষ্ট। হাঁটার শব্দে চারদিকে ভয়ঙ্কর এক প্রতিদ্বন্দ্বী তুলছে। এই নীরব পরিবেশে তার আগমন যেন এক প্রলয়ের তুফান বয়ে আনছে। সাথে সাথে আসছে রোশান আর আশরাফুল। আশরাফুল তো তাহসিনের এমন অগ্নিরূপ থেকে ভয়ে শেষ। আজ যে একটা অগ্নিকুণ্ড ঘটবে তা সে নিশ্চিত। তাহসিন ঢুকে কোনো কথা না বলে ছেলেগুলোকে হকি স্টিক দিয়ে পিটাতে শুরু করে। পিটাতে রক্তাক্ত করে ফেলে ছেলেগুলোকে। ছেলেগুলো বারবার আকুতি করছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তাহসিন যেন পণ নিয়েছে ওদেরকে না শেষ করে সে থামবে না। এ পর্যায়ে রোশান গিয়ে তাহসিনকে আটকে নেয়, আর তখনও তাহসিন রাগে গড়গড় করছে। রোশান বলে ওঠে, তাহসিন শান্ত হ ভাই আমার, আর মারিস না, মরে যাবে তো। তাহসিন বলে, ওদেরকে মরে যাওয়াই ভালো, ওদের মতো কীট সমাজে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না।
এগুলো সমাজের আবর্জনা। এগুলো বেঁচে থাকলে সমাজটা নষ্ট হয়ে যাবে। রোশনেরও রাগ হয় এই জানোয়ারগুলোর প্রতি, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যে নেতিবাচক দেখায়, তাই তো নিজেকে সংযত রাখছে। রোশন বলে, আমি আমি পুলিশকে খবর দিয়েছি, ওরা এসে নিয়ে যাবে এই জানোয়ারগুলোকে। ওদের মতো নোংরাদের খুন করে তোর হাত আমি নোংরা হতে দেব না। এই ছেলেগুলো মিলে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে সময় মতো তাহসিন গিয়ে মেয়েটাকে বাঁচিয়ে নেয়, আর এগুলোকে নিজের বরাদ্দকৃত গোডাউনে লোক নিয়ে উঠিয়ে আনে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে এবং পুলিশের হাতে ওদেরকে তুলে দিয়ে কড়াভাবে নির্দেশ দেয়, এই জানোয়ারগুলোকে যেন কঠিন শাস্তি পায়। যদি কোনো ফাঁকিবাজি করা হয় তাহলে আপনাদের চাকরি আমি শেষ করে দেব। এই বলে তাহসিন চলে যায়। পুলিশগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তাহসিনকে দেখলেই তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ভীষণ ভয় পায় তারা এই এমপি সাহেবকে। যারা ঘুমিয়ে আছে এমন সময় একজন তার রুমে প্রবেশ করে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার মায়াবী মুখশ্রীতে, তাকে বারবার মুগ্ধ করে। যারা মায়াতে সে ডুবেছে, যেখান থেকে একমাত্র মরণ ছাড়া উঠতে পারবে না। তবে মৃত্যুর পরেও আখিরাতেও সেই মানবিকই চায়। যার মায়া ডুবেছে জন্ম জন্মান্তর, সে এই মানবিকে চায়, খুব করে চায়। এই মানবিকে ছাড়া তার মৃত্যু নিশ্চিত। এতটাই ভালোবাসে সে এই মায়াবিনীকে। যারার মুখের দিকে তাকিয়ে বিড় করে সে বলে ওঠে, আর তুমি আমার এমনই একজন, যাকে এক জীবনে ভালোবেসে ভরবে না এমন। কলেজে যারা ছাড়া সবাই একসাথে বসে আছে, তবে এক একটার মুখে এক একবার দেখার মতো কেমন মনমরা হয়ে আছে, কারণ তাদের বন্ধু মহলের প্রাণ ভ্রমরাটাই আজ নেই। সবার মাঝেই নীরবতা, কোনো কথা নেই, উদাসীন হয়ে এক এক দিকে তাকিয়ে আছে। হঠাৎ নীরবতা ভেঙে ঝিনুকের ফোনটা সশব্দে বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে ঝিনুকের ঠোঁটে কোণে হাসি ফুটে ওঠে। সবাই ঝিনুকের রিয়াকশন দেখে সন্দেহহীন দৃষ্টিতে তাকায় ঝিনুকের দিকে। তুহিন বলে, আরে বা কে ফোন করলো যে আমাদের শামুক রানীর অমাবস্যার মতো মুখে হঠাৎ উজ্জ্বলতা ধরা দিল? ডাল মে কুছ কালা হে। ঝিনুক বলে, তোর মুখটা বন্ধ রাখ তুহিনের বাচ্চা। সবসময় 2 লাইন বেশি না বুঝলে তোর পেটের ভাত হজম হয় না বুঝি? মীরা বলে, আচ্ছা মানলাম তুহিন 2 লাইন বেশি বোঝে, তো এখন বল কে ফোন করলো যার কারণে মুখে হাসি ফুটে উঠল তোর? ওদের কথার মাঝে ফোনটা কেটে যায়। ঝিনুক বিরক্ত নিয়ে বলে, তোর আবালের দল, ফোনটা কেটে গেল। আরে মেরি মা, আমাদের যারা রানী ফোন দিয়েছে। ঝিনুকের কথা শুনে এতক্ষণে সবার মুখে হাসি ফুটে ওঠে, কারণ রাত থেকে যারাকে তারা কলে পাচ্ছে না, বন্ধ করে রেখেছে ফোন। মীরা বলে, কই দে আমার কাছে ফোনটা।
আজ ওর দিন কি আর আজ আমার যত দিন লাগে। আবারও ফোন বেজে উঠলে মীরা ফোন রিসিভ করে, লাউড স্পিকার বাড়িয়ে দেয়। মীরা কিছু বলার আগেই যারা টেপ রেকর্ডার চালু হয়ে যায়। এই শাকচুন্নি কোথায় আছিস? ফোন ধরতে এত লেট হয় কেন? কতবার ফোন দিয়েছি, তার ইয়ত্তা আছে? বেয়াদব মেয়ে। আমি আসি, তারপর মজা দেখাবো। জারার কথা শুনে সবাই টাসকি খেয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে বলে কি মাত্র একবার ফোন দিল আর সে বানিয়ে দিল কতগুলা। কোথায় তাদের রাগ করার কথা ছিল, উল্টো এই মেয়ে রাগ করে বসে আছে। এবার ঠেলা সামলাও। তারপর সবাই যারা রাগ ভাঙিয়ে কিছুক্ষণ কথা হয় বন্ধু মহলের সবার সাথে। সবাই ঠিক করেছে এসেছে যেহেতু 1-2টা ক্লাস করে চলে যাবে। রায়হান ভাইয়া, কেমন আছো তুমি? আর আর কখন এলে? তোমাকে তো পেলামই না এসে। জারার কথায় রায়হান মুচকি হেসে বলে, আরে ধীরে ধীরে প্রশ্ন করো, এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটা উত্তর দিব। ভালো ছিলাম, তবে এখন একটু বেশি ভালো হয়ে গেছি। যারা বলল, বুঝলাম না বিষয়টা। রায়হান বলে, তোর বুঝতে হবে না, এখন বল তুই কেমন আছিস? যারা বলে, আমি তো সবসময় ভালো থাকি। রায়হান বিড়বিড় করে বলে, অন্যের ভালো থাকা কেড়ে নিয়ে তো ভালোই থাকবে মায়াবতী, তবে আমি যে তোমাকে ছাড়া ভালো নেই। রায়হানকে বিড়বিড় করতে দেখে যারা বলে, কিছু কি বলছো রায়হান ভাইয়া? রায়হান কথা ঘুরিয়ে বলে, না আমি কি বলবো, আচ্ছা আচ্ছা এখন আমি আসি, পরে কথা বলবো। এই বলে রায়হান সেখান থেকে কেটে পড়ে, কারণ আর কিছুক্ষণ যারা সামনে থাকলে সে মনের অনুভূতিগুলো অজান্তে বেরিয়ে যাবে। যারা সামনে থাকলে তার সব কিছুই কেমন জানি এলোমেলো হয়ে যায়। রায়হান যারাকে ভালোবাসে বললে ভুল হবে, বরং অসম্ভব ভালোবাসে সে যারাকে। সে যারার মায়ায় দিন দিন খুব বাজেভাবে ফেসে যাচ্ছে। তার এই মানবীকে ছাড়া ভাবতে কেমন দম বন্ধ লাগছে। রায়হান নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর যারা নিচে ছোটদের সাথে ক্রিকেট খেলছে। মাঝে মাঝে ভুবন ভুলানো এক হাসি দিচ্ছে, যা রায়হানের ভেতর তুলফার সৃষ্টি করছে। হারিয়ে যাচ্ছে ওই মায়াবিনীর মায়াবী হাসিতে। রায়হান যারার পানে তাকিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসতে চাই, তার বিনিময়ে আমি কিছু চাই না, শুধু চাই তোমার হৃদয়ে একটু জায়গা। সেখানে থেকে আমি সারা জীবন তোমায় ভালোবেসে যাব মায়াবতী। তুমি আমার সেই সুখ মায়াবতী, যাকে না ছুঁয়েও অনুভব করি সারাক্ষণ। 1 ঘন্টার মতো হবে তাহসিন বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। বারবার চোখের সামনে শুধু যারার স্নিগ্ধ মায়াবী মুখশ্রীটা ভেসে উঠছে তার অক্ষিপটে। কোনোভাবেই সরাতে পারছে না, কেমন হাঁসফাঁস লাগছে। বুকের হৃদযন্ত্রটা বারবার ক্রমাগত বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে কখনো তাহসিন পড়েনি, তবে যবে থেকে সে ওই মেয়েটাকে দেখেছে, সে না চাইতেও মেয়েটার চিন্তায় তার মন মস্তিষ্কে ঝেঁকে বসেছে, কিছুতেই সরাতে পারছে না। তাহলে কি তাহসিন সত্যি সত্যি এই 2 দিনের দেখায় মেয়েটাকে ভালোবেসে ফেলল? কিন্তু কিভাবে? এটা তো কিছুতেই সম্ভব না। তাহসিনের মন মানতে চাইলেও মস্তিষ্কের বেড়াজালে সে বারবার হেরে যাচ্ছে। সে মনে করে ভালোবাসা বলতে কিছু নেই,
আছে শুধু ভালোবাসা নামে প্রতারণা, মায়াজাল, যে জালে সে আবদ্ধ হতে চায় না কখনো। কিন্তু যখন যারা চেহারাটা তার চোখের সামনে ভেসে ওঠে, তখন মনে হয় ভালোবাসা যেন এক স্বর্গীয় সুখ, যে সুখে সে হারিয়ে যেতে চায়। সে পড়তে চায় যারার ভালোবাসার মায়ায়। এই 2 দিনে মেয়েটাকে তাকে পাগল করে ছাড়ছে। তাহসিন এবার রেগে মাথা চেপে ধরে। তখনই হঠাৎ কারো রিনঝিনে মধুময় ধ্বনির মতো শ্রুতিমধুময় এক হাসি তার কানে এসে ভারী খায়। তাহসিন থমকে যায়, হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম। তাহসিন ধীরে ধীরে মাথা তুলে তাকায়, আর সামনে যারাকে এভাবে হাসতে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। যারা এখানে কিভাবে? তাহসিন কিছু বলতে যাবে, তখনই যারা বলে, কি এমপি সাহেব, প্রেম রোগে ধরেছে আপনাকে? এই রোগ কিন্তু বড্ড মারাত্মক এমপি সাহেব, সহজে এই রোগ ছাড়ে না, আর না কোনো ডাক্তার এই রোগের ওষুধ দিতে পারে। এমপি সাহেব, সময় থাকতে এই রোগের ওষুধ খুঁজে নেন এমপি সাহেব, নয়তো এই রোগ ভুগতে হবে আজন্মকাল। যারার কথা শুনে তাহসিন কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার স্নিগ্ধ ভরা হাসিময় মুখটার দিকে। কি এমপি সাহেব, কি দেখছেন এভাবে? যারার কথায় তাহসিন থতমত খেয়ে যায়। তারপর বলে, তো তুমি এখানে গেলে কিভাবে? যারা হো হো করে হেসে ওঠে আবারও। তারপর যারা গেয়ে ওঠে, প্রেম রোগ কঠিন রোগ, সহজে তা ছাড়ে না। কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না, সহজে তা ছাড়ে না বলে হাসতে হাসতে যারার অস্তিত্ব মিলিয়ে যেতে থাকে। তাহসিন অবাক হয়ে তাকিয়ে থাকে, কি হচ্ছে এসব তার সাথে? তার মানে এতক্ষণ সে যারাকে কল্পনা দেখছিল। তাহসিন মাথা চেপে ধরে বিছানার উপর বসে পড়ে আর বিড়বিড় করে বলে, ইস, এই মেয়েটা তো দেখছি বড্ড পাজি। আমার মন মস্তিষ্ক জুড়ে বসে আছে, এখন আবার আমার ইমোশন নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এই বলে ওয়াশরুমে চলে যায়, পানির ট্যাপটা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে যায়। এখন নিজেকে শান্ত করতে হবে, আর মেয়েটাকে চিন্তা মাথা থেকে নামাতে হবে। ঝিনুক রোশানের একটা ছবির দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসি দিচ্ছে। মাঝে মাঝে ছবিতে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, আবার নিজে লজ্জায় লাল নীল হচ্ছে। ঝিনুক ছবিটা দেখছে আর ছবির সাথে একে একে কথা বলছে। এই যে নিঠুর মনোহর, আপনি এত নির্দয় কেন, এত নিষ্ঠুর কেন আপনার আচরণ? আমার প্রতি কি একটু সদয় হওয়া যায় না, নিষ্ঠুর পুরুষ মানুষ? আমি যে আপনাকে খুব বেশি ভালোবাসি, আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আপনি যে আমার হৃদয় হরণ করেছেন, আমাকে আপনাদের দেউলিয়া বানিয়েছেন, এখন যে আপনাকে আমার ভীষণভাবে প্রয়োজন নিষ্ঠুর পুরুষ। আমাকে আপনার ভালোবাসতে হবে না, আমার একার ভালোবাসাই আমাদের জন্য যথেষ্ট। আপনি আমাকে একবার আপনার আপন করে নেন না আমার প্রণয় পুরুষ। আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে, রাতটা একটা জাদুময় লাগছে, চারিদিকে চাঁদের আলোয় রূপালীর রোষ ধারণ করেছে। রোশান ছাদে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে সে একজনকে খুব মিস করছে। তাকে এই মুহূর্তে অনুভব করছে হৃদয় দিয়ে। এই পরিবেশে, এই চাঁদের আলো তাকে দেখতে মন চাইছে খুব, কিন্তু সব চাওয়াই যে পূর্ণ হবার নয়। তবে সে আশা রাখে তার এই চাওয়াগুলো একদিন পূর্ণ হবে যদি সৃষ্টিকর্তা চায়। রোশান বলে, ভালোবাসি আমার মায়াপুরী, তবে কখনো বলা হয়নি, কিন্তু ভালো আমি তোমাকে কম বাসি না মায়াপুরী। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ আমি ছটফট করি, তোমাকে অনুভব করি।
আমার অস্তিত্বের সাথে তুমি মিশে গেছো মায়াপুরী। আর নিজের অস্তিত্বকে কি কখনো ভালো না বেসে থাকা যায়? আমার গল্পের প্রথম পাতায় তোমার নাম খোদাই করে লিখেছি, আর গল্পের সমাপ্তি পাতায় শুধু তুমিই থাকবে, আমার মায়াপুরী। যারা গ্রামে এসেছে 2 দিন হয়ে গেছে, খুব এনজয় করছে। যারা কাজিনদের সাথে, আর দাদু এখন সুস্থ। আজ কাজিনরা মিলে সবাই ঠিক করেছে শাড়ি পরবে, আর কাজিনরা মিলে ছোটোখাটো একটা অনুষ্ঠান, খেলা খেলবে। খেলায় খিচুড়ি রান্না হবে, সবাই যেন তাদের সেই শৈশবে ফিরে গেছে। রায়হান আরও কয়েকজন মিলে রান্না করবে, আর যারা আর বাকিরা শাড়ি পরতে ব্যস্ত। যারা আজ একটা লাল জামদানি শাড়ি পরেছে, শাড়িটা তার মামির। যারা মামি যারাকে গ্রামের বউদের মতো শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে কিছু গহনা। যারাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। যারা সবাইকে দেখাচ্ছে আর বলছে আমাকে কেমন লাগছে। যারার বাচ্চামো দেখে সবাই হাসছে, বেশ আনন্দ পাচ্ছে তারা। যারার বাবা যারাকে দেখে বলে, মাশাল্লাহ, আমার মামনিটা দেখছি বড় হয়ে গেছে, এবার বিয়ে দিতে হবে দেখছি। যারার বাবার কথায় লজ্জা পায় এবং সেখান থেকে চলে যায়। যারার বাবা মেয়ের যাওয়ার পানে তাকিয়ে চোখের লুকানো অশ্রুটুকু মুছে নেয়। একটা বাবাই জানে মেয়েকে পরের ঘরে পাঠানোর কি বেদনাদায়ক কষ্ট। মেয়েকে আদর যত্ন করে বড় করে সেই মেয়েকে পরের ঘরে পাঠানো হয়। যে ঘরে মেয়ে থাকতো, যে বাড়িময় তার বিচরণ থাকতো, সে বাড়ি আর সে ঘরের অতিথি হয়ে আসতে হয় সেই আবার আদরের রাজকন্যা। এইটা যে একটা বাবাকে কতটা কষ্ট দেয় তা একমাত্র বাবারই বুঝতে পারে। যারার বাবার ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রায়হান বাগানের দিকে কাজে ব্যস্ত ছিল। হঠাৎ তার চোখ যায় হেঁটে আসে এক লাল টুকটুকে বউয়ের দিকে। রায়হানের দৃষ্টি সেখানে থমকে যায়। তার সর্বনাশ বুঝি হয়ে গেল। রায়হান হাত থেকে পানির জগটা পড়ে যায়। সে তাকিয়ে থেকে বলে ওঠে, আর কতভাবে আমাকে খুন করবে মায়াবতী? ওই রূপেই বুঝি হবে আমার মরণ। যারা রায়হানের সামনে এসে দাঁড়ায় আর নিজেকে দেখিয়ে বলে ওঠে, রায়হান ভাইয়া, আমাকে কেমন লাগছে? রায়হান একইভাবে তাকিয়ে থাকে। তারপর মনে বলে ওঠে, একদম লাল টুকটুকে বউয়ের মতো, ঠিক যেন আমার বউ। যারা বলে, রায়হান ভাইয়া কী বলছো? রায়হান এবার হুঁশে ফিরে আমতা আমতা করে বলে, না মানে বলছিলাম তোকে খুব সুন্দর লাগছে, একদম নতুন বউয়ের মতো লাগছে। যারা খুশি হয়ে বলে, সত্যি তুমি অনেক ভালো রায়হান ভাইয়া। এই বলে রায়হানের গাল টেনে অন্যদিকে দৌড়ে চলে যায়। রায়হান গাল হাত দিয়ে যারা যাওয়ার পানে তাকিয়ে বলে, আমার চঞ্চলা হরণী। অন্যদিকে তাহসিনের এই 2 দিনে নিজেকে পাগল পাগল লাগছে। ছদ্মবেশে তাহসিন ঝিনুকের কলেজে গিয়েছে একটা বার দূর থেকে যারাকে দেখার জন্য। সে এই 2 দিনে এতটুকু বুঝতে পেরেছে যারাকে তার চাই। তার মানসিক শান্তির জন্য যারাকে তার চাই। তার চোখের তৃষ্ণা মেটাতে তার যারাকে চায়। তার মনের দহন মেটাতে যারাকে তার চায়। আর এই সব কিছু যদি ভালোবাসা হয় তাহলে তাহসিন যারাকে ভালোবাসে। ওই ফাজিল দুষ্টু মেয়েটাকে তাহসিন খুব করে চায়। তাহসিন রোশানের বাসায় এসেও সব বলেছে রোশানের কাছে, সাথে আদিবও আছে। তাহসিনের সব কথা শুনে আদিব আর রোশান তাহসিনের অবস্থা দেখে বুঝতে পারছে তাদের বন্ধু খুব বাজেভাবে ফেসেছে। আদিব রসিকতা করে গিয়ে উঠে, প্রেমের বিষে ধরেছে গো যারে, কি করিবে পূজা তারে গো, প্রেমের বিষে পরাণ যায় গো। আদিবের এমন বেসুরা গলায় এমন গান শুনে তাহসিন রেগে তাকায় আদিবের দিকে। আদিব ভয়ে শুকনো ডুব গিলে বলে ওঠে, সরি থুকু, সরি বন্ধু,
ভুল করে ফেলেছি, ক্ষমা করে দে প্লিজ। রুশান ঠোঁট টিপে হাসতে থাকে। তাহসিন এবার প্রচণ্ড রেগে বলে ওঠে, তোদের কাছে বলাই আমার ভুল হয়েছে, থাক তোরা তোদের মতো, আমি গেলাম। এই বলে যেতে নিবে তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে ওপাশের লোকটা কিছু একটা বলতেই তাহসিনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।